গুড আফটারনুন অল অফ ইউ। দ্য স্টাডি ওয়েনের পক্ষ থেকে আমি দেবলীনা ম্যাম সবাইকে জানাই ওয়েলকাম। তো আজকে দেখতেই পাচ্ছ সুকান্ত ভট্টাচার্যকে নিয়ে আলোচনা করব, যিনি টেট 1 বলো, টেট 2 বলো, এসটিডিটি বলো, সব মানে বাংলা সাহিত্যের যতটি ক্লাস টেট 1 টেট 2 বলো, বাংলা আছে, বাংলা সাহিত্য আছে, ওটার মধ্যে খুব গুরুত্বপূর্ণ একজন ছিল সুকান্ত ভট্টাচার্য, যেটা টেট 1ও আছে, টেট 2তেও আছে এবং এসটিডিটির মধ্যেও আছে। তো সবাই তোমরা এই ক্লাসটা দেখতে পারো। সুকান্ত ভট্টাচার্য মাত্র 21 বছরই বেঁচে ছিল, কিন্তু 21 বছরের মধ্যে উনি আমাদের যা দিয়ে গেছেন, বাংলা সাহিত্যের মধ্যে যা দিয়েছেন তা খুবই গুরুত্বপূর্ণ, খুব অতুলনীয়। মানে উনি মাত্র এত অল্প বয়সে যে উনি এত কিছু করে গেছেন, যা মানে ভাবাটে না। 21 বছর যেটা আমরা পড়াশোনা করতে করতে কাটিয়ে দিই, আর সেই 21 বছর বয়সে উনি জীবনে অনেক কিছু উপলব্ধি করেছেন, যেটা ওনার কাব্যগ্রন্থ থেকে, ওনার কবিতার থেকে আমরা সেটা বুঝতে পারি। উনি ছিল কি আধুনিক বাংলা কাব্যের এক উজ্জ্বল নাম হলো সুকান্ত ভট্টাচার্য। আধুনিক বাংলা কাব্যের একটা উজ্জ্বল নাম, যিনি মাত্র 21 বছরই বেঁচে ছিলেন। ওনার যদি আমরা দেখি উনি জন্ম সালটা, উনি কত সালে জন্মগ্রহণ করেছিল? জন্ম হয়েছিল কত সালে? 1926 সালে, 1926 খ্রিস্টাব্দে 15ই আগস্ট 26 সালে কিন্তু ওনার জন্ম হয়েছিল। তো জন্ম হয়েছিল, ওনার পিতার নাম কি ছিল? পিতার নাম ছিল নিবারণ। ওনার পিতার নাম কি ছিল? ওনার পিতার নাম ছিল নিবারণ ভট্টাচার্য। ওনার পিতার নাম কি ছিল? পিতার নাম ছিল নিবারণ চন্দ্র ভট্টাচার্য। আর মাতার নাম কি ছিল? সুনীতি দেবী। মাতার নাম কি ছিল? সুনীতি দেবী। তাহলে সুকান্ত ভট্টাচার্য জন্মগ্রহণ করেছিল 1926 খ্রিস্টাব্দে 15ই আগস্ট। পিতার নাম ছিল নিবারণ চন্দ্র ভট্টাচার্য, মাতার নাম ছিল সুনীতি দেবী। তাহলে উনি কোথায় জন্মগ্রহণ করেছিল? মাতুলালয়ে। তাহলে মাতুলালয়টা মানে মার বাড়িতে। সেই মার বাড়িটা কোথায় ছিল? ওনার মার বাড়িটা ছিল কলকাতা কালীঘাটে 43তম মহিম হালদার স্ট্রিটের। তাহলে জন্মস্থান কোথায় ছিল? কলকাতা কালীঘাটের 43তম মহিম হালদার স্ট্রিট, এটা ছিল ওর মার বাড়িতে। যিনি মার বাড়িতে জন্মগ্রহণ করে, সেই মার বাড়িটা ছিল মহিম হালদার স্ট্রিটে। মহিম হালদার স্ট্রিটে ছিল, কলকাতা কালীঘাটে 43তম মহিম হালদার স্ট্রিটে ছিল জন্মস্থান। ওইখানে জন্মগ্রহণ করেছে, কিন্তু ওইখানে বেশি দিন থাকেনি। তাহলে উনি ওনার বাল্যকালটা উনি কোথায় কাটিয়েছিল? বাল্যকালটা কাটিয়েছিল বেশিরভাগ সময়, কবির জীবনে বেশিরভাগ সময়টা, বাল্যকাল না বলতে কবির জীবনে বেশিরভাগ সময় উনি যেখানে কাটিয়েছিল তা ছিল কোথায়? কলকাতা বেলেঘাটে 34 হরমোহন গোস্বামীর বাড়িতে উনি বেশিরভাগ, এই যে সুকান্ত ভট্টাচার্য বেশিরভাগ সময় কোথায় কাটিয়েছিল? বেশিরভাগ সময়ই কাটিয়েছেন। আমরা অনেক সময় ভাবি যে জন্মস্থান যেখানে ওখানেই মনে বেশিরভাগ সময় কাটিয়েছে, কিন্তু না, জন্মস্থান যেখানে হবে ওইখানেই কাটাতে হবে তা না। তো ওটা ছিল তার মাতুলালয়, মানে মামার বাড়িতে আর কি, মামার বাড়ি। আর বেশিরভাগ সময় কাটিয়েছে উনি কোথায়? কলকাতার বেলেঘাটে 34
হরমোহন 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 ঘোষ ঘোষ লেনের বাড়িতে হরমোহন ঘোষ লেনের বাড়িতে উনি বেশিরভাগ সময়ই কাটিয়েছে। স্কুলে যখন পড়তো উনি তখন তিনি হাতে লেখা একটা পত্রিকা, হাতে লেখা মানে স্কুলে যখন পড়তো তখন তার বয়স কত ছিল? স্কুলে এই তো সপ্তম, ক্লাস 7, ক্লাস 7 6 7 যখন পড়তো, মানে স্কুলে 6 7 যখন পড়তো উনি কি স্কুলে হাতে লেখা পত্রিকা সঞ্চয় এবং প্রথম হাসির ছোটো গল্প তিনি আত্মপ্রকাশ করেছে। স্কুলে পড়াকালীন তিনি হাতের লেখা একটা সঞ্চয় পত্রিকার মধ্যে প্রথম যে হাসির ছোটো গল্প, ওটা থেকে তার আত্মপ্রকাশটা ঘটেছে। তাহলে প্রথম যদি বলে যে ওনার আত্মপ্রকাশ মানে উনি আত্মপ্রকাশ করেছেন কবে, কোন গল্পের মাধ্যমে বা কিসের মাধ্যমে, তখন বলবেন হাসি ছুটি গল্প। সেই হাসির ছুটি গল্পের মাধ্যমে, ছোট গল্পের মাধ্যমে, এই হাসির ছোট গল্পের মাধ্যমে তিনি প্রথম আত্মপ্রকাশ করেন। সুকান্ত আর তার অরুণাচল বসু মিলে সম্প্রদায় মানে হাতে সুকান্ত বা সুকান্ত তার অরুণাচল বসুর যে বন্ধু ছিল, তারা দুজন সপ্তম যখন ক্লাস 7 পড়তো তখন তারা কি করেছিল, একটা সপ্তমিকা পত্রিকা প্রকাশ করেছিল। সপ্তমিকা পত্রিকা, সপ্তমিকা, হ্যাঁ, সুকান্ত আর কে, অরুণাচল বসু। পত্রিকাটার নাম কি? সপ্তমিকা। তখন কোন ক্লাসে পড়তো? ক্লাস 7, সপ্তম ক্লাসে, সপ্তম ক্লাসে পড়তো। যখন সপ্তম ক্লাসে পড়তো তখন সুকান্ত এবং তার বন্ধু অরুণাচল বসু, এই যে বাল্যকালের বন্ধু অরুণাচল বসু, এই দুজনে মিলে একটা সপ্তমিকা পত্রিকা প্রকাশ করেছিলেন। 11 বছর বয়সে রাখাল ছেলে যে গীতিনাট্য লিখে তিনি জনপ্রিয়তা পেয়েছেন। যদি আমাদেরকে বলে যে রাখাল ছেলের যে গীতিনাট্যটা, রাখাল ছেলে, এটা মুছে দিই। তোমরা ভাবতে পারছো যে 11 বছর তখন আমরা কোন ক্লাসে পড়ি? 11 বছরে হয় 5 6-এ, 5-এ বা 6-এ, এরকমই 5-এই পড়ি। তো 11 বছর বয়সে তখন কি আমাদের সম্ভব যে একটা কিছু লেখা? উনি 11 বছর বয়সে উনি কী করেছে? রাখাল ছেলে গীতিনাট্য লেখে, যেটার জন্য উনি খুব জনপ্রিয়তা লাভ করেছিল। এই 11 বছর বয়সে, কত বছর বয়সে? 11 বছর বয়সে, এই 11 বছর বয়সে রাখাল ছেলে গীতিনাট্য, রাখাল ছেলে এই যে গীতিনাট্যটা, ওটা লেখে জনপ্রিয়তা অর্জন করেছে। আর এটা কোন বই সংকলিত আছে? এটা হরতাল বই সংকলিত আছে। এই যে গীতিনাট্যটা, এটা কোন বই সংকলিত আছে যদি বলে? হরতাল বই। এটা হরতাল নামক একটা বইয়ের মধ্যে সংকলিত আছে। হরতাল নামক বইয়ে সংকলিত আছে। এই সুকান্ত ভট্টাচার্য, ওনার জীবনটা খুবই কষ্টে গেছে। ছোটোবেলায় উনি ওনার মাকে হারিয়েছে। যখন একটু বড় দিকে যাচ্ছে, পড়াশোনা করছে, তো তখনই দেখা দিয়েছে বিশ্বযুদ্ধ, দুর্ভিক্ষ, মহামারী ইত্যাদি। তখনই তিনি কী করেছে, এতটুকু বয়সে উনি কমিউনিস্ট পার্টির সঙ্গে যোগদান করে উনি দেশের জন্য লড়াই করেছে, লেখালেখি করেছে, দেশের জন্য মানে দেশের হয়ে কাব্যগ্রন্থ লিখেছে, বিভিন্ন লেখালেখি করেছে, লেখালেখির মাধ্যমে উনি প্রতিবাদ জানিয়েছে। উনি কী ছিল? উনি ছিল গণমানুষের কবি, উনি ছিল তরুণ বিদ্রোহী কবি। উনি কী ছিল? গণমানুষের কবি ছিল উনি। দেখো সুকান্ত ভট্টাচার্য কী ছিল? সুকান্ত ভট্টাচার্য ছিল গণমানুষের কবি, কারণ উনি মানুষের জন্য লেখালেখি করেছিল, মানুষের হয়ে লেখালেখি করেছিল। গণমানুষের কবি কাকে বলা হয়? যিনি মানুষের হয়ে লেখালেখি করে, গণমানুষের কবি। সুকান্ত ভট্টাচার্য কী ছিল? গণমানুষের কবি। তিনি ছিল তরুণ কবি। এবার উনি যে আমাদের জন্য যে কাব্যগ্রন্থগুলি
যেহেতু যে 7-8 বছর যে লেখালেখি করেছিল, সেই 7-8 বছরের মধ্যে উনি যে কাব্যগ্রন্থগুলি লিখেছে ওগুলি আমরা দেখছি। তোমরা কিন্তু সালটা কাব্যগ্রন্থগুলি ভালো করে মনে রাখবে, কারণ এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। এখান থেকে কিন্তু প্রশ্ন আসে যে কোন সালে কোন কাব্যগ্রন্থটা হয়েছিল, কার এটা। তাহলে এবার আমরা লিখেছি সুকান্ত ভট্টাচার্যের কাব্যগ্রন্থ। সুকান্ত ভট্টাচার্যের কাব্যগ্রন্থগুলি কী কী? ছাড়পত্র। ছাড়পত্র কত খ্রিস্টাব্দে? 1947। ঘুম নেই 1950। পূর্বাভাস হলো 1950। মিঠে করা হলো 1551। মিঠে করা। ছাড়পত্র 1947, ঘুমনি 1950, পূর্বাভাস 1950, মিঠে করা 1951, অভিযান 1953। অভিযান 1953। সালগুলো ভালো করে মুখস্থ করে রাখবে। হরতাল 1962। হরতাল 1962। গীতিগুচ্ছ 1965। গীতিগুচ্ছ 1965। তাহলে কী কী কাব্যগ্রন্থগুলি কী কী? ছাড়পত্র, ঘুমনি, পূর্বাভাস, মিটে করা, অভিযান, হরতাল অ্যান্ড গীতিগুচ্ছ। ঠিক আছে। 1941 সালে কলকাতা রেডিও গল্পদাতুর আসরে কাগজে তিনি যোগ দেন। 1941 সালে কী করেছে উনি? 1941 সালে কলকাতা রেডিও গল্পদাতুর আসরে তিনি কী করতেন? কাজে যোগ দিয়েছিলেন। রবীন্দ্রনাথের প্রতি, মানে ওনার একটা কবিতা, রবীন্দ্রনাথের প্রতি। এই যে রবীন্দ্রনাথের প্রতি কবিতাটি উনি কাকে উৎসর্গ করেছিল? রবীন্দ্রনাথকে শ্রদ্ধা করে, রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানিয়েছিল। এরকম এই রবীন্দ্রনাথের প্রতি কবিতাটা উনি রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানিয়েছিল এই কবিতার মাধ্যমে। তিনি রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানিয়েছিল। এই রবীন্দ্রনাথের প্রতি কবিতাটার মাধ্যমে। 1944 সালে তিনি কমিউনিস্ট পার্টির সদস্য পদে লাভ করেছিলেন। তাহলে যদি বলে যে কত সালে সুকান্ত ভট্টাচার্য কমিউনিস্ট পার্টির সঙ্গে যোগদান করেছিল, 1944 সালে হবে। কিন্তু 1944 সালে কমিউনিস্ট পার্টির সদস্যপদ লাভ করেন উনি। ওনার একটা বিখ্যাত একটা লাইন, ছাড়পত্রের কবিতার লাইন এটা হলো, হে বিশ্ব, এই বিশ্বকে হে শিশুর বাসযোগ্য করে যাব আমি। কি বলেছে? হে বিশ্বকে এই শিশুর বাসযোগ্য করে যাব আমি। এটা ছাড়পত্র কবিতার লাইন। সুকান্ত ভট্টাচার্য যখন এই দুর্ভিক্ষগুলো দেখে, ওনা তো গণমানুষের কবি, উনি যে দুর্ভিক্ষগুলো দেখেছে ওটার থেকে উনি সেই দুর্ভিক্ষ থেকেই উনি কী করেছে, ওই দুর্ভিক্ষটা দেখে, মানুষের কষ্ট দেখে, মানুষের খাদ্যের অভাব, এই খাদ্যের জন্য লাইনে দাঁড়ানো। তখন রেশনিংয়ের ব্যবস্থা ছিল, দিনে দুবেলা খাওয়া, অল্প অল্প করে সামান্য কিছু, মানুষকে বাঁচার জন্য যতটুকু দেওয়া যায় আর কি, বেশি তো না, যতটুকু দেওয়া যায়। তখন উনিও কিন্তু 19 বছর বয়সেও উনি ওই লাইনে দাঁড়িয়ে কিন্তু খাবার নিতেন। কী করবে? দুর্ভিক্ষ, দেশে খাবার নেই, যুদ্ধ, হাহাকার, এই সবগুলো উনি কী করেছে? উনি নিজে উপলব্ধি করেছে। ওনার কবিতার মাধ্যমে দিয়ে উনি এটা প্রকাশ করেছে। সুকান্ত ভট্টাচার্যের ছড়া সংকলন নামটি হলো মিঠে করা। যদি মিঠে করাটা কি? এটা একটা ছড়া সংকলনের নাম হলো কি? মিঠে করা। আরেকটা হলো, কোন কাগজের মধ্যে দিয়ে প্রথম সুকান্ত লেখা মুদ্রিত হয়েছিল? যদি তোমাদের বলে তাহলে বলে বিজন গঙ্গোপাধ্যায়ের শিক্ষা পত্রিকার, শিক্ষা পত্রিকাটা লিখে দিয়ে দাও। এই যে বিজন গঙ্গোপাধ্যায়
এই বিজয় গঙ্গোপাধ্যায়ের যে শিক্ষা পত্রিকাটা, এই শিক্ষা পত্রিকায় বিবেকানন্দ জীবনী কবিতা, শিক্ষা পত্রিকার মাধ্যমে তিনি কি তার লেখা মুদ্রিত হয়েছে, তার সে লেখাগুলো মুদ্রিত হয়েছে এই শিক্ষা পত্রিকায়। বিজন গঙ্গোপাধ্যায়ের এই শিক্ষা পত্রিকায় তার লেখাগুলো কি হয়েছে, প্রকাশ হয়েছে, মুদ্রিত হয়েছে। প্রকাশগুলো কী হয়েছে, মানে এর মাধ্যম দিয়ে কি হয়েছে, এই ছাড়পত্র প্রথমই কবিতা যিনি নবজাগতের কাছে, ছাড়পত্র সেই প্রথম কবিতা যিনি নবজাগতের কাছে যে অঙ্গীকার করেছিলেন, তাকেই ভবিষ্যতে পৃথিবীতে মানবিক প্রেম প্রীতি অলৌকিত আনন্দময় জীবনের জয় সঙ্গীত উদ্গীত হয়েছিল। এই ছাড়পত্রের প্রথম লাইনটা কি, এই বিশ্ব হে শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এই আমার দৃঢ় অঙ্গীকার। তার ছাড়পত্র যদি বলে যে এই লাইনটা কার, তারাও লাইনটা লিখে দিই তোমাদেরকে। লাইন তুলে কিন্তু প্রশ্ন আসতে পারে, লাইন তুলে যদি বলে যে এই কাব্যগ্রন্থটা কার, তাহলে কিন্তু বলতে পারবে না, কিছু এগুলো পড়ে যেতে হয়, কিছু কিছু ইম্পর্টেন্ট লাইনগুলো। যেমন এটা ছাড়পত্রের লাইন, এই বিশ্বকে এই শিশুর বাসযোগ্য করে যাব আমি। কইছে বলেছে কি যে এই বিশ্বটাকে পৃথিবীটাকে শিশুর বাসযোগ্য, মানে বাসের মানে যাতে তারা প্রাণ খুলে বাঁচতে পারে, সেইটা কি করে যাব আমি, করে যাব নবজাতকের কাছে। এই যে নতুন জগৎ, নতুন যে যুগের সূচনা হচ্ছে, বা নতুন যে নবজাতকদের যে যারা আসছে, সেই নবজাতকের কাছে নবজাতকের কাছে এটাই ছিল তার অঙ্গীকার, এ আমার অঙ্গীকার, দৃঢ় অঙ্গীকার। যে নতুন প্রজন্ম আসছে সেই নতুন প্রজন্মের কাছে ওনার এটা ছিল দৃঢ় অঙ্গীকার, যারা বাস করতে পারে, যাতে এরকম পরিবেশ, এরকম পৃথিবী তিনি গড়ে উঠতে চেয়েছিলেন, যেটার মধ্যে কোনো হিংসা থাকবে না, দুর্ভিক্ষ থাকবে না, কোনো রকমের অশান্তি থাকবে না, শুধু শান্তি থাকবে, আনন্দ থাকবে। তাই বলেছে যে এই বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের এই আমার দৃঢ় অঙ্গীকার। নবজাতকের কাছে হবে এই জায়গাটা, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। এটা ছিল ছাড়পত্রের লাইন, খুব বিখ্যাত একটা লাইন, ছাড়পত্রের লাইন, এটা হলো ছাড়পত্রের লাইন। কিন্তু এত কিছু বলে ওনার মানে দুর্ভাগ্যের বিষয় হলো কি জানো, সুকান্ত হঠাৎ কি হয়েছে, যক্ষা রোগে আক্রান্ত হয়েছে। যাদবপুরের টিবি হাসপাতালে উনি ভর্তি হয়েছিল, কিন্তু তার সেই সময় কি মানে চিকিৎসা করার মতন তো সেই রকম সামর্থ্যও ছিল না ওনার, আর ওটা বেশি ছড়িয়ে গেছে। তো এর ফলে কি হয়েছে, উনি মৃত্যুবরণ করেছে 1947 খ্রিস্টাব্দে, যখন কি ভারতের মানে যে স্বাধীনতা উনি চিন্তা করেছিল, যে স্বাধীনতা উনি মনে মনে ভাবছিল, শয়নে স্বপ্নে দেখতেন যে এমন এক স্বাধীন হবে দেশ, যিনি তার প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা কাব্যগ্রন্থের মধ্যে, প্রত্যেকটা কবিতার মধ্যে উনি কিছু না কিছুভাবে ওটা বুঝিয়েছেন, ওটা লিখেছেন, যে উনি সেই দৃশ্যটা, সেই স্বপ্নটা উনি দেখে, সেই স্বপ্ন আজকে বাস্তবায়িত হতে যাচ্ছে। কিন্তু মানে ভাগ্যের ব্যাপার, সেই স্বপ্নকে দেখার জন্য উনি ছিলেন না। সেই স্বপ্নটা যে পূরণ হয়েছে, ওই স্বপ্নটা পূরণ যে হচ্ছে, উনি কিন্তু সেটা দেখে যেতে পারেননি। উনি 1947 সালেই মৃত্যুবরণ করে নিয়েছে। মানে দেশ যখন স্বাধীন হবে, সেই স্বাধীনতার পাক মুহূর্তে ওনার মৃত্যুবরণ হয়েছে। মৃত্যু হয়েছে যক্ষা রোগে। যদি বলে মৃত্যু কী রোগে হয়েছে, যক্ষা রোগে। কত সালে হয়েছিল, 1947 সালে। 13ই মেতে উনি মারা গেছে, আর 15ই আগস্ট দেশ স্বাধীন হয়ে গেছে। 13ই মে 1940 সালে 13ই মে যক্ষা রোগে মাত্র 21 বছর বয়সে এই সুকান্ত ভট্টাচার্য চিরবিদায় নিয়েছে।
বাংলা সাহিত্যের মধ্যে কি, বাংলা সাহিত্যের মধ্যে সুকান্ত ছিল কি এক উজ্জ্বল নক্ষত্র। যে যদি আরও যদি কয়েক বছর উনি বেঁচে থাকতেন আরও অনেক কিছু লেখালেখি করতেন, বাংলা সাহিত্যের মধ্যে আরও অনেক কিছু উনি দিতে পারতেন আমাদেরকে, আমরা আরও অনেক কিছু জানতে পারতাম ওনার কাব্যগ্রন্থ থেকে। উনি একজন সত্যিই মানে খুব মানে যেই সময়টা আমরা পড়াশোনা করি, যেই সময়টা আমরা মানে হাসি আনন্দ করি, কিন্তু ওই সময়টাই উনি কী করেছে, ওই সময়টায় প্রত্যেকটা সময় উনি কী করেছে উপলব্ধি করেছে যে মানুষ কীভাবে বাঁচে, কত কষ্টে বা মানে বাঁচাটা যে কত কষ্ট, এটা উনি উপলব্ধি করেছে। উনি কাব্যগ্রন্থ লেগেছে, ওই বয়সে উনি কী করেছে, দেশের জন্য লড়াই করেছে। আর যখন দেশ স্বাধীন হবে এর আগে উনি মারা গেছে। ভাবতে পারো, মানে অ্যাকচুয়ালি ভাবাটা তো দরকার, মানে কি কষ্টের একটা মানে একটা কবি যিনি সারা জীবন কি করেছে, লড়াই করে গেছে স্বাধীনতার জন্য, স্বপ্ন দেখেছে, অথচ দেশ স্বাধীন হয়ে গেছে কিন্তু ওটা উনি দেখতে পারেনি, এর আগেই উনি মারা গেছে। তো এই ছিল সুকান্ত ভট্টাচার্যের ক্লাসটা খুবই ছোট, তেমন কিছু নেই, যা ছিল আমি পড়িয়েছি। আর প্রশ্নগুলো আমি নিয়ে আসবো, আগে ডিটেলস ক্লাস শেষ হোক, তারপরে এখান থেকে যা যা কোয়েশ্চেন আছে সবগুলো নিয়ে আসবো, চিন্তার কিছু নেই। যা প্রশ্ন নিয়ে আসবো তার থেকেই আসবে, তার বাইরে কিছুই আসবে না। এখন ডিটেলসটা বুঝেছো কি না, আমার যদি না বুঝে থাকো কমেন্ট সেকশানে বলবে। ঠিক আছে।